নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আবার রাস্তায় নেমে আজকে একটা নিন্দুকের ডায়েরি, কারণ ঘরে বসে নিন্দুকের ডায়েরি করার সময় এখন আর পাওয়া যাচ্ছে না। তা আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম পানিহাটির সমস্ত রাস্তাঘাটগুলোকে নিয়ে, যে রাস্তাঘাটগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি সেগুলো ভেঙে গেছে, সেগুলো খারাপ, সেগুলো মেরামত করা হচ্ছে না। আসলে বিষয়টা মেরামত করা হচ্ছে না সেটা নয়, মেরামত করা হচ্ছে, বিভিন্ন জায়গায় রাস্তা ঢালাই হচ্ছে, রাস্তা ভালো হচ্ছে। কিন্তু এই নীলগঞ্জ রোড যেটি এখন মানে সোশ্যাল মিডিয়ায় অন্ততপক্ষে আলোচনার একেবারে শীর্ষে উঠেছে, সেই নীলগঞ্জ রোডের সমস্যাটা কি? নীলগঞ্জ রোডের বিভিন্ন জায়গায় আপনি দেখুন যে এই রকমভাবে ভেঙে গেছে এবং সেখানে পাইপ ফেটেছে। অর্থাৎ নীলগঞ্জ রোড ধরে কিন্তু আমাদের পানিহাটি যে জল প্রকল্প আছে তার একটা অন্যতম মূল লাইন, জলের যে মোটা পাইপ, সেই পাইপ নীলগঞ্জ রোড ধরে সোদপুরের দিকে গেছে, যেটা মূল পাইপ বলা হয়। তো আমরা আগেও আপনাদের জানিয়েছি, বারংবার আপনাদের জানাচ্ছি একই কথা, যে পানিহাটির সমস্ত রাস্তা অন্ততপক্ষে জল প্রকল্প 2010 সালে যে জল প্রকল্প অনুমোদন করেছিল কেন্দ্রীয় সরকার, এবং তারপরে 2011 সালের ফেব্রুয়ারি মাসে যে জল প্রকল্পের কাজ শুরু হয়েছিল এবং যে প্রকল্পের কাজ শেষ হয়েছিল 2014 সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে, সে সময় তাড়াহুড়ো একটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে আপনাদের মনে আছে হয়তো সবারই, যে এই যে এখানে খোঁড়া হয়েছিল, রাস্তা পুরো খুঁড়ে ফেলা হয়েছিল, তারপরে সেখানে যে যখন পাইপগুলোকে বসিয়ে আবার সিল করা হয়েছিল, রাস্তাটাকে বন্ধ করা হয়েছিল, রাস্তাটাকে সারানো মেরামত করা হয়েছিল, তখন প্রাথমিক যে শর্তটা সেটাই কিন্তু মানা হয়নি। মানে এটা খুব সাধারণভাবে আপনারাও জানেন, আপনারা যখন বাড়ি বানান, যারা নিজেরা বাড়ি বানান বা যারা আশেপাশে যে ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে সেখানে যখন একতলার মেঝেটা তৈরি হচ্ছে, সেই একতলার মেঝেটা যখন ভর্তি করা হচ্ছে তখন কিন্তু সেটাকে সিলভার স্যান্ড বা সাদা বালি দিয়ে ভর্তি করা হচ্ছে। এটা একেবারে প্রাথমিক নিয়ম। যদি আপনি পিডাব্লিউডির আপনার দেখেন, সেখানেও আপনি দেখতে পাবেন যদি কোথাও রাস্তা খোঁড়া হয়, সেই রাস্তা খোঁড়ার পরে সেই রাস্তা যখন গর্তটাকে বুঝিয়ে দেওয়া হবে তখন সেখানে সিলভার স্যান্ড ব্যবহার করতে হবে। কিন্তু আমরা 2014 সালে দেখেছিলাম যে আবর্জনা দিয়ে, অর্থাৎ ইট পাথর ইত্যাদি আবর্জনা দিয়ে সেই গর্তগুলোকে ভরা হয়েছিল এবং পাইপের নিচে যে মিনিমাম 16 ইঞ্চি থেকে 18 ইঞ্চি সিলভার স্যান্ড দেওয়ার কথা ছিল, সেই সিলভার স্যান্ডটা দেওয়া হয়নি। যার ফলে কদিন আগে, এক সপ্তাহ আগে যখন আমরা এই রাস্তা নিয়ে প্রতিবেদন করেছিলাম তখন কিন্তু এই রাস্তাতে এই রকম পরিস্থিতি ছিল না। এক সপ্তাহের মধ্যে কিন্তু এই রাস্তার পরিবর্তনটা ঘটে গেল। অর্থাৎ এই নীলগঞ্জ রোড ধরে এখন রোজ রাত্রে প্রচুর ভারী ভারী গাড়ি ঘোড়া চলাচল করে। আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে প্রতি মুহূর্তে এখান থেকে যথেষ্ট ভারী গাড়ি যাতায়াত করছে। আর এই ভারী গাড়িগুলো যখনই এখান দিয়ে যাতায়াত করছে, এখানে একটা কম্পন সৃষ্টি হচ্ছে, এখানে একটা যেটাকে বলে ভাইব্রেশন তৈরি হচ্ছে, এবং যেই ভাইব্রেশনের ফলে এই অঞ্চলটা জুড়ে একাধিক জোড়া রয়েছে পাইপে, বিভিন্ন কারণে এখানে অনেকগুলো জোড়া রয়েছে, সেই জোড়গুলো ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে এবং তার ফলে রাস্তা খারাপ হচ্ছে এবং জল উঠে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা ভেঙে গেছে, জল উঠে আসছে। সমস্যাটা শুধু রাস্তাটা ভেঙে গেছে, জল উঠে আসছে সেটা নয়, সমস্যাটা হচ্ছে এই যে জলটা, এই যে ফাটা পাইপ দিয়ে যে জলটা আপনার আমার বাড়িতে সরবরাহ করা হচ্ছে, সেই জলের মানে ব্যবহার করার ফলে আপনি হয়তো বলবেন যে আমরা তো ইদানিংকালে জল কিনে খাই, কিন্তু আপনারা এই জলটাই ব্যবহার করেন স্নানের জন্য, এই জলটাই ব্যবহার করেন মুখ ধোয়ার জন্য। সেখান থেকে কিন্তু আমাদের জলবাহিত বিভিন্ন রোগ, বিশেষ করে জন্ডিস হওয়ার একটা সাংঘাতিক সম্ভাবনা থেকে যাচ্ছে। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? আমরা সেদিনও বলেছিলাম এবং আমি আজকেও বলছি, এর থেকে মুক্তির উপায় একটাই, সেটা হলো এই সমস্ত পাইপলাইন তুলে ফেলে আধুনিক যে মানে পদ্ধতি, সেই পদ্ধতিতে পাইপলাইনগুলোকে আবার বসাতে হবে। অর্থাৎ সিলভার স্যান্ড দিয়ে, সাদা বালি দিয়ে তার উপরে পাইপ বসিয়ে তারপরে ফিল করতে হবে। যদি না হয় তাহলে এই যে ছবি, এর বিরুদ্ধে আপনি যত ডেপুটেশন দিন, যত আন্দোলন করুন,
যত প্রতিশ্রুতি দিক যে কালকে রাস্তা ঠিক হয়ে যাবে, পরশু রাস্তা ঠিক হয়ে যাবে, আমরা ক্ষমতায় আসলে রাস্তা ঠিক করে দেবো, কারো বাবার ক্ষমতা নেই এই রাস্তা ঠিক করে, কারণ এই রাস্তার গোড়ায় গলদ হয়ে গেছে, যেখানে পাইপ বসানোতেই একটা সমস্যা থেকে গেছে। আমরা এই মুহূর্তে এলাকার বাসীদের সঙ্গেও কথা বলবো, তারা কি বলছেন, তাদের কি চাহিদা সেটাও শুনবো। আমি শ্যামলবাবুকে বলবো যে আপনি তো স্থানীয় বাসিন্দা, এখানে দোকান রয়েছে আপনার, কি সমস্যায় পড়তে হচ্ছে? এখানে যে রোডে লোক চলাচল করতে পারছে না, অনেক ভদ্রমহিলা রোডের মধ্যে পিছলা খেয়ে পড়ে যাচ্ছে। এদের ওখানটা সারাই করে চলে গেল, তবেই 1 ঘন্টা পরে আবার জল উঠতে শুরু করলো। আর এখানে রাস্তায় যাওয়া আসা গাড়ি ঘোড়া কোনো বন্ধ হচ্ছে না, আর যারা কাজ করছে তারা কাজ করতে পারছে না। তাদের গাড়ি ঘোড়া যারা চালায় তাদের কোনো কথাই শুনছে না, ব্যারিকেড ভেঙে দিচ্ছে। এর কোনো পরিকল্পনা নেই। সেই ব্যবস্থায় যদি আপনারা কেউ প্রশাসন করতে পারে তাহলে এটা ভালো হয়। আপনি তো 2014 সালে যখন এখান থেকে পাইপ পাতা হচ্ছিল তখন আপনি ছিলেন। এই পাইপের তলায় কি কোনো সাদা বালি দেওয়া হয়েছিল? এই পাইপের তলায় সাদা বালি দেওয়া হয়েছিল, কিছু পরিমাণে সাদা বালি দেওয়া হয়েছিল। মোটা যখন পাইপ পাতে ওখানে সাদা বালি দেওয়া হয়েছিল, খুব সামান্য পরিমাণে, মানে যেটা দিলে হওয়ার কথা নয়। না, এখানে 2 রকম পাইপ গেছে, একটা মোটা পাইপ, একটা বাড়ির পাইপ গেছে সরু মতো। সরু যেটা সেটা ফেটেছে কি মোটাটা ফেটেছে তা বলতে পারবো না, ওরা সরুটা সারিয়ে গেছে। আচ্ছা, মোটাটা সারাতে গেলে পরে ওই এর মধ্যে পারবে না, মোটাটা অনেক মোটাই। আমরা দুলালদার সঙ্গে কথা বললাম, দুলাল অধিকারী স্থানীয় বাসিন্দা, উনি জানালেন যে খুব সামান্য পরিমাণে সাদা বালি দেওয়া হয়েছিল, তবু ভালো শুনলাম একজনের কাছ থেকে, কিন্তু আমাদের অভিজ্ঞতাটা অন্যরকম কথা বলে। এবারে আমরা আরেকটা সমস্যায় যাব। এখন প্রশ্ন হলো, মহাজাতি মোড়ের এই অঞ্চলটাতেই কেন বারবার পাইপগুলো ফেটে যায়? দেখুন, এইখানে একটা বড় ফাটা রয়েছে, তারপরে আপনি যদি একটু এগিয়ে আসেন তাহলে শ্যামলবাবুকে দেখাতে বলবো যে এখন যেহেতু জল মানে দেওয়া হচ্ছে, বাড়ি বাড়ি জল সাপ্লাই যাচ্ছে, সেহেতু এখন জলটা বেড়ে গেছে। দেখুন এইখানে আরেকটা বড় ফাটল, এবং এই ফাটলটা কয়েকদিন আগে, যেটা দুলালবাবু বললেন, কয়েকদিন আগে সারানো হয়েছিল, এবং সারানোর পরে যে ন্যূনতম সময়টা দেওয়া দরকার ছিল সেটাকে ঠিকঠাক করার সেই সময়টাও দেওয়া হয়নি, তার আগেই তার উপর দিয়ে গাড়ি চলে গেছে, এমনটাই অভিযোগ দুলালবাবুর। আমরাও চোখে দেখতে পাচ্ছি যে ওইখানটা ফেটেছে, এবং তারপরে আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু জল বার হওয়া শুরু হয়েছে। তা আমি প্রথম প্রশ্নটা যেটা তুলেছিলাম যে এখানটায় বারবার ফাটে কেন, তার উত্তরটা এই যে দেখুন, আমার পাশে, আমার ঠিক বাম পাশে সিএসসির একটা ট্রান্সফরমার রয়েছে, এবং সেটি যে উচ্চতায় থাকা দরকার তার থেকে অনেক কম উচ্চতায় রয়েছে, অন্ততপক্ষে নীলগঞ্জ রোডের মতন গুরুত্বপূর্ণ রাস্তায়, যে রাস্তার ওপর এখন একাধিক বড় বড় গোডাউন হয়েছে, যেখানে প্রতিদিন রাত্রে হলেই মানে টন টন ওজনের গাড়ি, যে গাড়িগুলো বহন ক্ষমতা অন্ততপক্ষে এই রাস্তা নেই, সেই গাড়ি এই রাস্তা ধরে যায়। এবং যখনই এইখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা ঢাল হয়েছে, ঢাল করে উঁচু করা হয়েছে, ওখানে একটা ক্যালভার্ট, সেই ঢালের জন্য এখানে গাড়িগুলো আসতে হয়ে যায়, এবং এই ট্রান্সফরমারটাকে বাঁচাতে গিয়ে সেই গাড়িগুলো এখানে ধীর গতিতে চলা শুরু করে। অর্থাৎ এই যে অঞ্চলটায় পাইপগুলো ফাটা রয়েছে, সেই অঞ্চলটায় গাড়িগুলো ধীর গতিতে চলা শুরু করে, যে কারণে এই অঞ্চলে যে পাইপগুলো, সেই পাইপগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেক মুহূর্তে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শুধু পৌরসভা নয়, শুধু কেএমডিএ নয়, যারা এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা রাস্তায় নেমে আন্দোলন করছেন, তাদেরকে আমাদের মনে হয় তাদের এই বিষয়টাও ভেবে দেখা উচিত, এই ট্রান্সফরমারটাকে কীভাবে উঁচু করা যায়। কারণ সাধারণভাবে আমরা যেটা জানি যে রাস্তার থেকে 22 ফুট উঁচুতে, রাস্তার যে লেভেল থাকে তার থেকে 22 ফুট উঁচুতে ইলেকট্রিক লাইন থাকবে, ট্রান্সফরমার থাকবে, অথবা যদি জায়গা থাকে, যদি আলাদা করে কোনো বন্দোবস্ত করা যায়, সেখানে জমির মধ্যেও ট্রান্সফরমার থাকতে পারে। এখানে যেহেতু সেই জমির মধ্যে ট্রান্সফরমার রাখার জায়গা নেই, সুতরাং এখানে ট্রান্সফরমারের উচ্চতা হওয়া উচিত 22 ফুট। এটা হয়তো যখন তৈরি করা হয়েছিল তখন এটা 22 ফুটই ছিল, কিন্তু রাস্তা উঁচু হতে 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 এটার উচ্চতা ক্রমশ কমছে, এবং যার ফলে এই সমস্যাটা বাড়ছে।
শুধুমাত্র প্রশাসনকে দোষ দিলে হবে না, শুধুমাত্র আমাদের যারা মিস্ত্রি কাজ করে যাচ্ছেন তাদের দোষ দিলে হবে না, আমাদেরও এখানে একটা দোষ রয়েছে। যেটা দুলালবাবু পরিষ্কার বললেন যে এখানে মেরামত হওয়ার পর, পাইপ মেরামত হওয়ার পরে রাস্তা মেরামত করার সময় দেওয়া হয় না, তার আগের থেকেই এখানে গাড়ি ঘোড়া চলাচল শুরু করে। সুতরাং আমাদের সেদিকেও খেয়াল রাখতে হবে, আমাদের স্থানীয় বাসিন্দা এখানে যারা আছেন তাদেরকে সেটাও খেয়াল রাখতে হবে যাতে এই পাইপ মেরামত হওয়ার পরে রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত তার উপর দিয়ে যাতে কোনো ভারী গাড়ি না যায়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা পেয়ে গেছি আরেক স্থানীয় বাসিন্দাকে, যিনি আমাদের যে বক্তব্য যে এখানে সবাইকে সচেতন হতে হবে, শুধু পৌরসভার দোষ দিলে হবে না, শুধু কেএমডি এর দোষ দিলে হবে না, তিনি আমাদের মতামতের সঙ্গে তার মত মিলছে না। তিনি কি বলছেন সেটাও শুনুন। দেখেন, এখানে টোটালি প্রশাসনের দোষ আছে। আপনি বলবেন আমার দোষ, ওর দোষ বললে হবে না। প্রশাসনের দোষ, যারা ইঞ্জিনিয়ার আছে তাদের দোষ আছে। এনজিটিসির গাইডলাইন 2002-তে পুরো বলা আছে কি কোনো রোড যেটা বাস্তবিক আছে তার থেকে উঁচু করা যাবে না, সেটাকে যদি রিপেয়ারিং করতে হয় বা বানাতে হয় তাকে রিফার্বিশ করতে হবে, মানে মাটিটাকে যতটুকু বানানো আছে 4 ইঞ্চি 6 ইঞ্চি কাটতে হবে, তার উপরে বানানো আছে। আমার ভালো করে মনে আছে, আমি ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি, জন্ম এখানে। এই রাস্তাটা আগের থেকে 2.5 ফুট উঁচু হয়েছে, ড্রেনটা 2 ফুট উঁচু করেছে, ড্রেন হয়ে গেছে রাস্তার উঁচু, রাস্তা হয়ে গেছে ড্রেনের নিচে। এটা আপনি একটু ক্যামেরা ঘোরালে দেখতে পারবেন, 10 ফুট পরে রাস্তাটা নিচু আছে, হঠাৎ করে 3 ফুট উঁচু হয়ে গেছে। এটা কোন আইডিয়াতে কোন ইঞ্জিনিয়ার বানিয়েছিল আমার জানা নেই। প্রতিটা ঘর রাস্তা থেকে আগে 3 ফুট উঁচু ছিল, এখন রাস্তা আর ঘর এক সমান হয়ে গেছে। এটা টোটালি যারা ম্যানেজমেন্টে বসে আছে, কেএমডিএ অ্যান্ড রাস্তার যে পরিষেবা দেখে তাদের ভুল আছে। তাদের ইঞ্জিনিয়াররা কী করে পড়াশোনা করেছিলেন আমি জানি না। টোটালি ভৌগোলিকে দেয়া আছে কি কোনো জায়গাতে যদি বেশি লোড দেওয়া হয় তার প্রেশার ক্রিয়েট হয়। আর এই টোটাল নর্থ 24 পরগনা সুন্দরবন জঙ্গলের উপরে বাসিন্দা করা আছে। আজ থেকে দীর্ঘ বছর আগে এটা সুন্দরবন বন ছিল, এখানে জলা জমি আছে, এটা কি উঁচু করা যাবে না। এটা আজকে আমরা ইফেক্ট পাবো না, আমরা মরে যাব, আমার কয়েকটা পুস্ত মরে যাবে, তারা ইফেক্ট পাবে কি রাস্তাটা উঁচু করার ফলে আমাদের ভৌগোলিক স্থিতি কীভাবে নষ্ট হচ্ছে। এটা টোটালি প্রশাসনের ভুল আছে, কোনো স্থায়ী বাসিন্দার ভুল নেই। স্থায়ী বাসিন্দা বলতে গেলে তাদের ঘর ভাঙা হবে, একদম স্পষ্ট বলে দিই। এই রাস্তাটা 2016 পর আজ পর্যন্ত বানানো হয়নি। কেন বানানো হয়? পাশাপাশি যতগুলো বিধানসভা আছে 2 মাস 3 মাস পর বানানো হয়, কিন্তু এই রাস্তাটা 2016 পর আজ পর্যন্ত বানানো হয় না। দীর্ঘবার বিক্ষোভ, দীর্ঘবার রাস্তা অবরোধ করা হয়েছে, কিন্তু না কোনো প্রশাসনের লোক কেউ দেখতে আসে না। ডিএম আমি মেনে নিলাম আমার কর্পোরেশনের লোক ভুল আছে, মেনে নিলাম বিধায়ক ভুল আছে, মেনে নিলাম আমাদের কাউন্সিলর ভুল আছে, কিন্তু ভিডিও কি করছেন, ডিএম সাহেব কী করছেন, এসডিও সাহেব কী করছেন? ওনারা কি এসি ঘরে বসার জন্য স্যালারি নিচ্ছেন? ওনাদের ডিউটি হচ্ছে না এটা দেখার জন্যে কি রাস্তাটা কতটা ভালো আছে কতটা খারাপ আছে? এখানে সরাসরি টোটাল বটম টু টপ টু বটম দোষী আছে। শুধু বিধায়ককে দোষ দিল না, বা যতটা বিধায়ক কাউন্সিলর দোষী আছে, ততটা ভিডিও দোষী আছে, ততটা এসডিওর দোষী আছে, ততটা ডিএম দোষী আছেন। এখানে ইদানিং 8 বার দোষী, 2016 থেকে 8 বার ডিএম ভিডিও চেঞ্জ হয়েছেন। কেউ এসছেন একবারও পরিষেবা জানার জন্য জনগণ থেকে কি আপনাদের কী সমস্যা আছে আমরা সমাধান করব, বা কোনো জনগণের সঙ্গে তাদের মতামত নিয়েছেন কি আমাদের সিটিটাকে কীভাবে ডেভেলপ করতে হবে, আমরা কীভাবে থাকবো? কোনো দিন ডেভেলপমেন্ট নেই। একটা কাউন্সিলর হোক বিধায়ক হোক তার কাছে কোনো প্যারামিটার নেই কি আমি নিজের জায়গাটাকে কীভাবে ডেভেলপ করব। আজকে আমার পপুলেশন কী আছে, 20 বছর কী থাকবে, কীভাবে হবে। ড্রেনের শুধু ড্রেনটা উঁচু করছেন, ড্রেনে পপুলেশন আগে ছিল কিছু, এখন পপুলেশন কিছু আছে। তার মানে যখনই পপুলেশন চেঞ্জ হবে জলের ক্যাপাসিটি চেঞ্জ হবে, ক্যাপাসিটি চেঞ্জ হলে ড্রেনের সাইজ চেঞ্জ করতে হয়। ড্রেনটা উঁচু করলে হয় না, ড্রেনটা ডিপ করতে হয়। সবসময় রাস্তার থেকে ড্রেন 6 ফুট থেকে 10 ফুট ডিপে হওয়ার কথা আছে, এখানে রাস্তা থেকে 3 ফুট ডিপের ড্রেন আছে। তাহলে জলের সমস্যা মিটবে না, কোনো সমস্যাই মিটবে না। বিভিন্ন চর্চার করার সময় আছে, কিন্তু এই রাস্তার মধ্যে আমি সব জিনিসটা বলতে পারবো না কি কীভাবে সংশোধন করা যায়, এটা মাইন্ডে লাগাতে হবে। হ্যাঁ, এটা এইটুকু তো আমি বলতে পারবো না। তার জন্য তাদের যারা পরিষেবা দেয় তাদেরকে ডাকুন। তারা কোনোদিন কোনো একটা জনগণকে জানতে চেয়েছে কি এখানে কীভাবে চেঞ্জিং হবে? একবার বসুক না জনগণের সঙ্গে, আমার সঙ্গেই বসুক না কি কীভাবে হবে ডেভেলপমেন্ট, আমি শিখিয়ে দিচ্ছি। যদি ওনাদের লজ্জা লাগে তাহলে আমি একবার ফোন করে বলুক, আমি বলে দিব কোন জায়গায় কী করতে হবে। পুরো নর্থ 24 পরগনা ডেভেলপমেন্ট কী করে হবে সব জিনিসের দিয়ে দিব। আপনার আমার নাম লাগবে না, আপনি নিজের নামে করুন, সেটাও ওনারা করবেন না। আর কি বলবো বলুন? আপনার নামটা? আমার নাম প্রকাশ সাউ। আমরা প্রকাশবাবুর সঙ্গে কথা বলে অনেক কিছু কিন্তু জানতে পারলাম, যে আমরা এগুলো জানি, বারবার এই কথাগুলো আমরা বলি,
কিন্তু আমাদের সেই সমস্যাটার মূলে রয়েছে যে, এটা কি আপনি মানবেন যে সিলভার স্যান্ড ব্যবহার না করার জন্য সমস্যাটা আরও প্রকট হয়েছে? না, সমস্যা দেখুন একটা বটম টু দেখে আছে, আমি সমস্যার মানে গোড়াটা ধরতে হবে। কোনো সময় অনেক সময় না সমস্যা প্রথমটা না ধরলে ধরা যায় না, লাস্টেরটা ধরুন না। যে কোনো এক জায়গা থেকে আপনি স্টার্ট করলেই সমস্যাটা ধরা যাবে। আমরা চাইছি না সমস্যাটা ধরার জন্য, মানে সলভ করতে চাইবো না, এটাই আমাদের মেন্টালিটি হয়ে আছে। এরপরে ঢালাই করে দেওয়া হবে, তখন ঢালাই দেখুন, ঢালাই সব রাস্তার উপরে ক্যাপাবিলিটি না। ঢালাই রাস্তার জন্য একটা প্যারামিটার আছে, তার থেকে সয়েল টেস্টিং করার পর এখানে ঢালাই হবে কি না হবে সেটা সয়েল টেস্টিং আলা বলবে, মানে যা সয়েল টেস্টিং এজেন্সি আছে তারা বলবে কি এখানে ঢালাই করতে হবে কি পিচ করতে হবে। ঢালাই করলে কি সমস্যা মিটে যাবে? মিটবে না। কেন? এই জায়গাতে প্রচুর লোক থাকে। ঢালাই করলে নিচে পানীয় জলের জিনিস আছে, ঢালাইটা সেখানেই হয় যেখানে পানীয় জলের পাইপলাইন থাকে না বা ছোট লেভেলে থাকে। এখানে হিউজ বড় পাইপ আছে যেটা তো ক্যালকাটা কেএমডি এরিয়া থেকে জয়েন্ট হয়েছে। সেইখানে আমার মতামত আছে কি এখানে ঢালাই করলে সমস্যাটা মিটবে না। ঢালাইতে একটা প্রবলেমও আছে, ঢালাই টেম্পারেচার বাড়ায়, আর পিচ যে বেটোমিনটা আছে টেম্পারেচারটা ডাউন করে। তো ঢালাই করলে এই রাস্তার সমস্যা মিটবে না। আজকে ঢালাই হবে, কালকে পাইপলাইন লিক হবে, ঢালাইটা ভেঙে দেবে, আবার ঢালাই ওটা হবে না। এখানে একটাই সমস্যা আছে, বেটোমিন দিয়ে রাস্তায় তৈরি হবে, কিন্তু প্রপার ওয়েতে। প্রথমে তো ড্রেন ডিপ করতে হবে, ড্রেন ডিপ করার পর রাস্তাটা করতে হবে। আর এই যে উপরে একটা ড্রেন করা আছে দেখবেন, রাস্তা থেকে 3.5 ফুট উঁচু করে দেওয়া হয়েছে। কোন ইঞ্জিনিয়ার সাহেব এসে এটা করেছিলেন? ওরা কোথায় পড়াশোনা করেছিলেন? উনি বলতে পারেন আমি অক্সফোর্ডে পড়াশোনা করে এসেছি। যদি একটা বেটার ইঞ্জিনিয়ার যদি থাকতেন, যদি যে কেউ এটা পাস করেছিল, উনি বলতেন না আমি এই ট্রেনটা উঁচু করতে দেব না। তা ইঞ্জিনিয়ারের দোষ আছে, উনি কোথায় পড়াশোনা করেছিলেন উনি একবার চিন্তা করুক। ওনাকে খারাপ লাগতে পারে, আমার কথাটা একদম কটু সত্য আছে, ওনাকে খারাপ লাগতে পারে, উনি নিজের পাওয়ার ইউজ করতে পারছেন না। তো ওনাকে খারাপ লাগলে আমার কিছু করার নেই, যেটা সত্যি ওনাকে বিশ্বাস করতে হবে। আমরা অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম, এবং শেষ পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে যে পানিহাটির প্রায় সব রাস্তার ইতি হয়ে গেছে। অর্থাৎ যে পদ্ধতিতে আমাদের কাজ হয়েছিল 2014 সালে, সে 2014 সালেই পানিহাটির বলতে গেলে সমস্ত রাস্তার প্রাণবায়ু শেষ হয়ে গেছে। যতটুকু দেখতে পাচ্ছেন ওই ঢালাই করে দিলে হ্যাঁ এই রাস্তার উপরেও এরকম জল দেখা যাবে না, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আপনার আমার বাড়িতে জলবাহিত রোগের সমস্যাটা ভয়ানক বেড়ে যাবে। সেটা যদি চান তাহলে পরে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন যে অবিলম্বে রাস্তা মেরামত করতে হবে। পৌরসভাও আপনাদের দাবি মেনে নিয়ে এখানে 6 ইঞ্চি ঢালাই করে দেবে, এবং সেই ঢালাইয়ের তলায় পরিস্থিতিটা কিন্তু এটাই থাকবে। বরং আমাদের দাবি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে একেবারে গোড়ায় যে গলতটা হয়েছিল সেই গোড়ার গলতটাকে মিটিয়ে তারপরে স্থানীয়দের সঙ্গে আলোচনার ভিত্তিতে, এবং যেটা প্রকাশবাবু বললেন যে যেটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে, সেই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পানিহাটির শুধু নীলগঞ্জ রোড নয়, অন্যান্য সমস্ত রাস্তা যেখানে এই সমস্যাটা রয়েছে, রোজ ভেঙে যায়, রোজ জল ওঠে, সেই সমস্যার দিকে সমাধানের দিকে মনোযোগ হতে হবে। জানি না এই এপিসোড আপনাদের ভালো লাগবে কিনা। হ্যাঁ, ওনার আরেকটা জিনিস শুনে নিই আমরা। আমি কয়েকদিন আগে একটা খবর পেয়েছি, পানিহাটিতে সয়েল যেটা তোলে তার গাড়ি নেই, মানে বিগত কয়েক মাস থেকে আছে। কারণটা যখন জানলাম, ওনাদের কাছে পাইপ নেই। আশাপাশি খর্দাতেও এরকম গাড়ি নেই, আর পানিহাটি তো নেই, আনতে হচ্ছে টিটাগড় থেকে। আমি একটা জিনিস জানতে পারি, পানিহাটি মিউনিসিপ্যালিটি লক্ষ লক্ষ টাকা দিয়ে অন্য জিনিস খরচা করছে, একটা গাড়ি কেনার টাকা ওনার কাছে নেই। নাইট সয়েলের গাড়ি কেনার, গাড়ি আছে তাহলে পাইপ নেই। পাইপের দাম কত হবে? লাখ টাকা, 2 লাখ টাকা। আরে 2 লাখ টাকা 10টা লোক যদি নিজের সয়েলের পয়সা জমা করছেন তাহলেই পয়সা এসে যাচ্ছে। উনি হাজার কোটি কোটি টাকা খরচা করছেন, ওই একটা পাইপ কেনার পয়সা নেই। মানে এত ভিখিরির মতন হয়ে গেছে কেন? পানিহাটি মিউনিসিপ্যালিটিটা এত ভিখিরি কীভাবে হয়ে গেছে? একটা পাইপ কেনার পয়সা নেই। আরও একটি সমস্যার কথা তুলে ধরলেন উনি। আমরা অবশ্যই সেই সমস্যা নিয়ে আমরা ভবিষ্যতে অবশ্যই আলোচনা করব, পৌরসভারও কথা শুনবো, পৌরপ্রধানেরও কথা শুনবো। কিন্তু এই রাস্তার বিষয়ে যেটা আমাদের পর্যবেক্ষণ 2014 সাল থেকে ছিল, সেই 14 সাল থেকে কিন্তু একই রয়েছে, এবং আপনাদের আমরা বারবার একই কথা জানিয়ে আসছি যে এই সমস্যার যদি সমাধান করতে হয়, অর্থাৎ এই স্টেশন রোড এবং নীলগঞ্জ রোডের সংযোগস্থলের সমস্যার যদি সমাধান করতে হয় তাহলে একদম গোড়ায় ফিরে যেতে হবে, গোড়ার থেকে সমস্যার সমাধান করতে হবে। তা না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। সেটা স্থানীয় বাসিন্দারা আপনি যেরকমভাবে বললেন এবং প্রকাশবাবু যেভাবে বললেন, তাতে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে এই সমস্যা একদিনে মিটবার নয়, কিন্তু একদিন তো মিটতেই হবে।
সেই একদিনের অপেক্ষায় আমরা থাকবো কি না সেটা আমরা বিচার করব। তবে আমার আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে এই বিষয়টা নিয়ে আমরা সবাই মিলে যদি একসাথে আপনারা এই অঞ্চলের বাসিন্দারা যদি একত্রিত হওয়ার চেষ্টা করেন, যদি একত্রিত হয়ে অন্ততপক্ষে একসাথে একটা ফোরাম করে এর সমস্যার সমাধানের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেন বা দাবি তোলেন, তাহলেই হয়তো এটা সমস্যার সমাধান হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে যে ঢালাই করে নয়, একদিন সারাই করে নয়, এর একটা পার্মানেন্ট সলিউশন। যদিও পৌরসভার পক্ষ থেকে, জল বিভাগের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই নীলগঞ্জ রোডের তলা দিয়ে আরও একটি পাইপ যাবে, যেটা আমাদের নতুন যে জল প্রকল্প, আরেকটি জল প্রকল্প তৈরি হচ্ছে, সেই জল প্রকল্পের আরেকটি পাইপ যাবে। সেই সময় এই সমস্ত যে সমস্যাগুলো অতীতে কাজের ফলে হয়েছে, সেই সমস্যাগুলো মেটানো হবে এবং তারপরেই এই রাস্তাটিকে পার্মানেন্টলি সারানো হবে। আমরা পৌরসভার কথায় ভরসা রাখছি যে আরেকটি পাইপলাইন বসবে এবং সেটি আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই বসবে এবং তারপরে এই রাস্তা মেরামত হবে। আমরা আশাবাদী, কেননা আশা নিয়ে বাঁচা ছাড়া আমাদের কিচ্ছু করার নেই। আমরা আশাবাদী যে এই রাস্তা অবশ্যই তার পুরনো রূপ ফিরে পাবে। আজকের নিন্দুকের ডায়েরি এখানেই বন্ধ করছি। ভালো লাগলে মতামত জানাবেন। আর যে কথাটা বলি যে একমাত্র 7 এফেক্ট নিউজ নেটওয়ার্কই একমাত্র চ্যানেল যারা কোনো বিজ্ঞাপন নেয় না। বিজ্ঞাপনহীন এই চ্যানেলের শুধু ভরসা আছে আপনাদের সাবস্ক্রিপশান, আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ। সেটা আছে বলেই আমরা এগোতে পারছি এবং আমরা আশা করি ভবিষ্যতেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, চ্যানেলটিকে লাইক করে এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে সমৃদ্ধ করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন নিন্দুকের ডায়েরি এখানেই শেষ করছি। জয় হিন্দ।